দর্শক কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। বন্ধ করে দেয়া হয়েছে দীপ্ত টিভির দীপ্ত সংবাদের সকল কার্যক্রম। চাকরিচ্যুত করা হয়েছে দীপ্ত টিভির 2 জন সিনিয়র রিপোর্টারকে। কিন্তু কেন? আমরা এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে চাই। গতকাল সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী, যিনি একটি সংবাদ সম্মেলন করছিলেন, সেই সংবাদ সম্মেলনে জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে একটি প্রশ্ন করেন সেই রিপোর্টার। এই 1400 সংখ্যাটা তো একটা আপনার কাছ থেকে যারা পলিটিক্যাল রেজরিং বলছে তারা 1400 বলবে। I'm talking about United Nations report. না না বিসঙ্গত। I please do some research. I'm talking about UN report. আমাদের যে বললেন যে Well informed question with you, please. Yes. আপনি বললেন যে 1400 মানুষ যিনি খুন করেছেন, Right. কারণ কথা হচ্ছে আপনি কিভাবে বুঝলেন যে একজন মানুষ 1400 মানুষকে খুন করেছে? এটা তো কোর্ট বলবে, কোর্ট ভার্ডিক্ট করবে। আপনি এরকম একটা বায়াস উত্তর তো তার এখন আপনাকে প্রশ্ন করি, 71 সালে মুক্তিযুদ্ধের পরে আপনার মতো একজন সাংবাদিক যদি এসে বলতেন, কি করে আপনি আমাকে বলছেন এতগুলো লোককে পাকিস্তানিরা মেরেছে? এটা তো কোর্ট ভার্ডিক্ট দেয় না এখনো। দিস ইজ absurd. Don't say this. আমাদের শুনুন, wait. জুলাই মাসে আপনি কোথায় ছিলেন? Where have you been in July? In Dhaka? In Dhaka, in Bangladesh, right? এই হত্যাকাণ্ডটা আপনাদের চোখের সামনে ঘটেছে, আমাদের চোখের সামনে ঘটেছে। না, এটা আপনি জেনারেলাইজ করছেন। আমি বলছি আপনি কিভাবে বলতে পারেন যে যিনি খুন করেছেন, যিনি আমি আপনাকে প্রশ্নটা কি করলাম যে আপনি যদি 1971 সালের এতগুলো মানুষ মারার পরে কেউ এসে যদি বলতো, মানে আপনার মতোই ধরুন একজন সাংবাদিক বললো, আমরা 71 নিয়ে আসি। there is a reason. শেষ করি। আপনি যখন এখন প্রশ্ন করছেন 1972 সালে এরকম একটা প্রেস মিটে একজন সাংবাদিক যদি বসে এই প্রশ্নটা করতেন, ধরেন ওই সময় আওয়ামী লীগের সংস্কৃতি মন্ত্রী যিনি ছিলেন, আমি জানি না কে ছিলেন, ওনাকে যদি প্রশ্ন করতেন, আচ্ছা এই যে আপনারা বারবার বলছেন খুনি পাকিস্তানি, এটা তো এখনো কোর্ট প্রমাণ করেনি, আপনি কেন বলছেন খুনি পাকিস্তান? সেই প্রশ্নের জের ধরেই মূলত চাকরি গেল এই সংশ্লিষ্ট রিপোর্টারের। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত দেয়নি দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ। একই কারণে এটিএন বাংলার আরও একজন রিপোর্টারের চাকরি গেছে। তো জানি সরকারের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানের একটি নিহতের সংখ্যা এবং জাতিসংঘের সংখ্যা এখানে একটু বেশ খানিকটা পার্থক্য রয়েছে। এই প্রশ্নতেই মূলত এই বিষয়টিকেই সামনে নিয়ে এসে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের কিছুটা মোস্তফা সারোয়ার ফারুকীর সঙ্গে এই বিষয়ে কিছুটা দ্বিমত পোষণ করেন কয়েকজন রিপোর্টার, এবং আনুষ্ঠানিকভাবে না জানালেও মূলত এর জেরেই দীপ্ত টিভির এই সংবাদ বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই কারণে শঙ্কার মধ্যে পড়েছেন দীপ্ত সংবাদের শত শত কর্মী। তারা শুধুমাত্র অভিযোগই করেননি, তারা হুঁশিয়ারি দেন এই সংশ্লিষ্ট রিপোর্টারদের বিরুদ্ধে ব্যবস্থা 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সেই সব চ্যানেল অভিমুখী মার্চ করার হুমকি দেন বা হুঁশিয়ারি দেন। এরপরেই মূলত আসলে এই ধরনের সিদ্ধান্ত আসলো। আপনাদেরকে জানাতে চাই, গত 2 মাসে দীপ্ত টেলিভিশন থেকে অন্তত 20 জন কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। যদিও সব ধরনের দেনা পাওনা পরিশোধ করেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, তবে কেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তার সঠিক কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। আজকেও 2 জন রিপোর্টারের চাকরি গেছে এবং এই 2 জনই আসলে কেন গিয়েছে এই বিষয়ে বিস্তারিত যদিও জানায়নি, তবে আমরা যেটুকু জানতে পেরেছি যে বিগত দিনে এই 2 জন রিপোর্টার পিএমবিতে কাজ করতেন। অর্থাৎ যেহেতু দীপ্ত টেলিভিশনের সাথে আমার সম্পর্ক প্রায় 10 বছরের, এ কারণে আজ এই ঘটনার পর থেকেই আমার কাছে অসংখ্য ফোন আসে বিষয়গুলো নিয়ে জানতে চান দীপ্ত টেলিভিশনের শুভাকাঙ্ক্ষীরা। আসলে সবাইকে আলাদা আলাদা করে জানানোর থেকে একসাথে সবাইকে জানানোর উদ্দেশ্যেই মূলত আমি আমার এই কন্টেন্ট বা এই ভিডিওটা তৈরি করছি। আপনারা নিশ্চয়ই দীপ্ত টেলিভিশনের যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা আসলে নিশ্চয়ই চিন্তিত। দীপ্ত টেলিভিশন কিন্তু বন্ধ হচ্ছে না বা বন্ধ হয়নি, শুধু সংবাদ বিভাগটা আপাত দৃষ্টিতে
কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছে এবং এই ঘটনার পরেই কিন্তু বৈঠকের পর বৈঠক চলেছে। দীপ্ত টেলিভিশনের কর্তৃপক্ষ বৈঠক করেছে, আজকে বিকেলেও বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই মূলত এই দুইজন কর্মীকে আসলে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়। যদিও এখানে এটিএন বাংলার একজন রিপোর্টার, তাকেও চাকরিচ্যুত করা হয়েছে এই ঘটনার জের ধরে আমরা ধারণা করছি। একই সাথে চ্যানেল আইয়ের একজন রিপোর্টার আছেন, তার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। আসলে দীপ্ত টেলিভিশন কিন্তু বন্ধ হয়নি, সংবাদ বিভাগ কিছু সময়ের জন্য, যদিও তারা বলছে অনির্দিষ্টকালের জন্য, এবং কেন বন্ধ করা হয়েছে এরকম এটার কোনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা তারা দেয়নি। তবে আমরা ধারণা করছি সেটি নিশ্চয়ই এই ঘটনার প্রেক্ষিতেই, কারণ একটা হুঁশিয়ারি তো ছিলই। দীপ্ত টেলিভিশন সহ চ্যানেল আই, এটিএন বাংলা সবগুলো এই 3টি টেলিভিশনের নিয়েই কিন্তু গতকালকেই আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু অসংখ্য মানুষ সেই পেজটির সাথে আছেন। সেখানে কিন্তু ঘোষণা দেন এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্টরা যে আসলে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে সেখানে এই চ্যানেলগুলোর অভিমুখে লং মার্চ করবে, এরকম একটি ঘোষণা তারা দেন এবং এরপরেই কিন্তু বিকেলে এই সিদ্ধান্তগুলো আসে। আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, যদিও এই সাংবাদিক বা সংবাদ মাধ্যমের সাথে যারা জড়িত তারা বলছেন যে এই ধরনের ঘটনা আসলে মত প্রকাশের ক্ষেত্রে কিছুটা অন্তরায়। আসলে আমি কয়েকজন সাংবাদিকের সাথে কথা বলেছি, আসলে স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলেও অনেকে বলছেন, অনেকে বিভিন্ন মত থাকতেই পারে, কিন্তু তারপরে এই ধরনের আসলে চাকরিচ্যুত করার বিষয়টি আসলে এটা স্বাধীন গণমাধ্যমের যে বিষয়টি সেটা আসলে কতখানি বাস্তবায়ন সম্ভব হবে সেটি নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। কারণ বিগত বছরগুলোতে যেমন সাংবাদিকরা আসলে যেটি আমরা বলবো যে স্বাধীন কতটা ছিল সেটি নিয়ে প্রশ্ন ছিল, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই দ্বিতীয় স্বাধীনতার পরে একইভাবে আবার এই ধরনের যে সাংবাদিকদের বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণের যে চেষ্টা সেটি আসলে হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এবং একই সাথে অনেকে বলছেন এরই মধ্যে কিন্তু বিভিন্ন গণমাধ্যম সেলফ সেন্সরশিপ নামে একটি বিষয় তারা কিন্তু নিজেদের মধ্যে করছেন, অর্থাৎ সব কিছু তারা আসলে তাদের মতন করে বলছেন না, অর্থাৎ গণমাধ্যমের সেলফ সেন্সরশিপ এটি একটি বড় অন্তরায় বলে তারা এটিকে সামনে তুলে ধরছেন এবং বলছেন এই ধরনের প্র্যাকটিস বা এই ধরনের চর্চা যদি চলতে থাকে যে ভিন্ন মত হলেই সেখানে আসলে তাকে চাকরিচ্যুত করা বা এই ধরনের বিষয়গুলো আসলে নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। 2 মাসে প্রায় 20 জনের মতো কর্মী যারা দীপ্ত টেলিভিশনের সাথে দীর্ঘদিন ছিলেন, আমি নিজেও ছিলাম, আমাকেও আসলে একদিনের বিকেলে ডেকে নিয়ে বলা হয়েছে যে আসলে আপনি আজকে থেকে আপনার সাথে আমরা কন্টিনিউ করতে পারছি না। অর্থাৎ এই যে 20 জন তাদের সবাইকেই একই রকমভাবে 1 ঘন্টার মধ্যে নোটিশে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। যদিও সব ধরনের দেনা পাওনা আইনি যে প্রক্রিয়া সেগুলো তারা পরিশোধ করে দিচ্ছে পরের 1 মাসের মধ্যেই। এটি একটি ভালো দিক যে তারা আসলে টাকা পয়সা দিচ্ছে, অনেকে তো দেয়ই না বলে আমরা জানতে পেরেছি। কিন্তু তারপরেও এই যেসব মানুষগুলো চাকরিচ্যুত করা হলো বিনা কারণে, আসলে কারণ না জানিয়ে, সেটি আসলে কতখানি আসলে ইতিবাচক গণমাধ্যমের জন্য বা মিডিয়ার সাংবাদিকদের জন্য এটি নিয়ে প্রশ্ন দেখা দেয়। অবশ্যই আমি প্রায় 10 বছরের বেশি সময় দীপ্ত টেলিভিশনে সার্ভিস দিয়েছি বিভিন্ন ঝুঁকি নিয়ে। আমি যেহেতু সংবাদ বিভাগের অপরাধ বিভাগে কাজ করতাম, তো সেখানে অনেক ঝুঁকি নিয়ে আসলে আমাদের কাজ করতে হয়। 10 বছর পরে এসে যখন আসলে জানিয়ে দেওয়া হয় 1 ঘন্টার নোটিশে যে আপনার সাথে আমরা আর কন্টিনিউ করতে পারছি না, এটি আসলে কোনো কারণ ছাড়াই, এই ধরনের বিষয়গুলো আসলেই আমরা যারা সাংবাদিক তাদের জন্য কিছুটা দুঃখজনক। তখন আমাদের আসলে স্বাধীন সাংবাদিকতার বিষয়টি বা ভালো সাংবাদিকতার যে বিষয়টি সেটি আসলে আগামীতে করার যে বিষয় স্পৃহা সেটি অবশ্যই নষ্ট হয়ে যাওয়ার একটা বিষয় থাকে। আমি তানভীর খন্দকার আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। নিশ্চয়ই পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার সামনে আসবো আপনাদের। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।